আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের এই সেক্টরটাকে আজকে যারা এখানে উপস্থিত আছেন গুণী ব্যক্তিবর্গ সব সেক্টরের ইন্ডাস্ট্রি সেক্টরের থেকে, এবং আমাদের এই সেক্টরটাকে কখনো খুব একটা হাইলাইট করা হয় না। এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই ভাইকে যে করা হয় এটা তো ক্রাইম, কারণ আপনারা ঠিক আছে না। তো আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সেক্টরের সকলের পক্ষ থেকে যে আপনারা আমাদেরকে এই জায়গাটা কাউন্ট করেছেন, হুইচ ইজ রাইট। যে আমাদের এই সেক্টরের আজকে আমরা শুধু রেমিটেন্স নিয়ে শুধু কথা বলি, আসলে সবসময় বলি আমাদের সরকার বা যারাই আছেন সবসময় আমরা রেমিটেন্সটাকে হাইলাইট করি, কিন্তু এই রেমিটেন্সটার পিছনে যাদের অবদান বা রেমিটেন্স কারা আনেন তাদেরকে নিয়ে খুব একটা আলোচনা আমরা করি না। সো আমাদের যে জায়গাটা হচ্ছে যে মাইগ্রেন্ট ভাইরা বিদেশে আছেন, ভাই বোনরা যারা কাজ করছেন, আমাদের যে মিডল ইস্ট মার্কেটটা এটা হলো অলমোস্ট 70%, 70-80% আমাদের অ্যাবজর্পশন মিডল মার্কেটে হয়। আমাদের প্রতি বছর যায় হচ্ছে প্রায় 11 থেকে 12 লক্ষ লোক। তো গত 4 বছরে যদি আমরা দেখি প্রায় অলমোস্ট 44-48 লাখ লোকের এমপ্লয়মেন্ট হয়েছে আমাদের এই জব মার্কেটে। সো এটা যদি আপনি হিসাব করেন যে 48 লক্ষ লোকের 4 বছরে কোনো জায়গায় বাংলাদেশের মধ্যে বা কোথাও আপনি এমপ্লয়মেন্ট করার সুযোগ আছে কিনা। আমার জব মার্কেটে 20 লাখ লোক মার্কেটে আসে, সেখানে 10 থেকে 12 লক্ষ লোককে আমরা প্রতি বছর পাঠাচ্ছি। এই বছরও অলমোস্ট আমাদের 11 লাখের উপরে চলে গেছে কারেন্ট ইয়ারে। সো এই যে জব মার্কেটটা যদি আমরা সুষ্ঠুভাবে ধরে না রাখতে পারি, আর আমরা হয়েছে একটা মানে মিডল ইস্ট কেন্দ্রিক হয়ে গেছে, আমাদের সেখান থেকে বেরোবার দরকার। এই জায়গাটায় কিছু কাজ হচ্ছে, যেমন আমাদের ইস্টার্ন ইউরোপের প্রচুর লোক লাগবে, আমাদের ফার ইস্টের লোক লাগবে। আমরা এইসব জায়গায় যদি মার্কেটগুলো না খুলতে পারি বা মার্কেটগুলোতে এক্সেস আমাদের আছে খুব কম সংখ্যায়, সেখানে অনেকগুলো প্রতিবন্ধকতা রয়ে গেছে। যেমন হচ্ছে আমাদের ইস্টার্ন ইউরোপে বা ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের যে ডিমান্ডগুলো আছে সেখানের স্কিল এবং লোকগুলোর অন্য রকমের চাহিদা, যেটা মিডল ইস্টের তুলনায় ডিফারেন্ট। সেই জন্য আমাদের যে স্ট্রাকচার আছে, আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস, সেটাকে পুরোটাই এটাকে রিস্ট্রাকচার করা দরকার। ভাষাগত একটা দিক রয়ে গেছে। তো আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে যে আমাদের ওই দেশের কোনোটারই কাউন্সিল এখানে নাই, ভিসা করা যায় না। সো একটা ডিমান্ড প্রসেস করতে আমাদের 8 থেকে 9 মাস লেগে যায়। 8 থেকে একটু ইন্টারাপ্ট করি, আমরা এটা নিয়ে আলাদা করে আলাদা সেশন আমি সেজন্য আসছি যে আমরা এই যুদ্ধের ইম্প্যাক্টটা যেটা হয়েছে এটা যে কত হিউজ আকারে, আপনি শুধু যদি একবার এয়ারপোর্টে যান তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ যেই এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনার আধা ঘন্টা থেকে 20 মিনিট লাগবে র্যাম্পের উপর থেকে উঠতে। আমি কালকে রাত্রেবেলা গিয়েছিলাম, ওখানে হার্ডলি একটা লোক পাওয়া যায় কিনা সন্দেহ আছে। দ্যাট গিভ ইউ দ্য ক্লিয়ার পিকচার যে আমরা কোথায় আছি। আপনি কিন্তু রাস্তা থাকলে বুঝবেন নাই, শুধু এয়ারপোর্টটা ঘুরে আসেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা এই সেক্টরটা কোথায় যায় দাঁড়িয়ে আছে। শুধু হচ্ছে যে এই যে এখন যদি প্রায় ব্যাক করা শুরু করেছে, নো লোক যাওয়ারই নেই, ব্যাক তো আপনার ফ্লাইট নেই না, মানে যারা অনেকে চলে আসা শুরু করেছে, পড়ে আসাটা কিছু তো আসবে, সেটা তো আসবে, কিন্তু যেহেতু ফ্লাইটের মুভমেন্টটা খুব রেস্ট্রিক্টেড, সেই কারণে আমার কিছু লোক আটকে আছে। হ্যাঁ, এখন যেটা আমার পাইপলাইনে আছে সেটা কী হবে, সেটা তো ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে। ধরি আমি যদি 1 লাখ লোক আমার ডিমান্ড পাইপলাইনে রয়ে গেছে, যেটা আমাদের রিক্রুটমেন্ট কাছে। আপনি জানেন যে এখানে আমরা স্বীকার করি আর না স্বীকার করি, আমরা অনেকেই বলি যে এখানে মাইগ্রেশন কস্ট নাই, এখানে মার্কেটিং কস্ট নাই, উইচ ইজ নট ট্রু। সব ইটস ওভারসিজ এমপ্লয়মেন্ট, অবভিয়াসলি দেয়ার ইজ এ মার্কেটিং কস্ট। এখন এই যে কস্টটা ইনভলভ হলো, এখানে প্রায় 2500 এজেন্সি আমাদের কাজ করে, তাদের হাতে যে ডিমান্ডগুলো রয়ে গেল সেগুলো আন্ডার প্রসেস এবং কমপ্লিটেড হয়ে রয়েছে, ফ্লাইটের জন্য রয়ে গেছে, ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, ফ্লাইট হচ্ছে না বা এমপ্লয় নিচ্ছে না। এই যে কয়েকদিন আগে আমাদের এক কলিগের আরেক কিছু লোক গেছে কাতারে প্লেন নামতে পারে না, নেমে গেছেন আম্মানে, প্যাসেঞ্জার ওইখানে নামিয়ে দিয়েছে। ওইখান থেকে কিছু প্যাসেঞ্জারকে তারা কাতার নিয়ে গেছে, কিছু প্যাসেঞ্জারকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এখন এই যে লোকগুলো গেল, এরা তো কোনো দোষ করেনি, কারণ এদের পেমেন্টটা কে ফেরত দেবে? রিক্রুট এজেন্সি, সে তো খরচ করে ফেলছে সব, সেই বা কোত্থেকে টাকাটা ফেরত দিবে? সো এই যে একটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়তেছি অ্যাজ এ সেক্টর, আমরা যেমন পড়ছি, অ্যাসপিরেন্ট মাইগ্রেন্ট পড়ছেন, এটা হলো আমরা বলছি যারা যেতে পারছেন না। এবার আসি আমরা যারা ওইখানে কর্মরত আছেন, তারাও একটা হচ্ছে প্রথমে তাদের লাইফ সেফটি, এটা হচ্ছে প্রায়োরিটি এখন, যে এখন চাকরি করবে কি করবে না সেটা হলো পরের ব্যাপার, প্রথমে তাকে জীবন বাঁচাতে হবে। সেই জায়গাটা আমাদের প্রায়োরিটি, যেটা গভর্নমেন্ট অলরেডি দেখার চেষ্টা করছে যে কীভাবে তাদেরকে ইভাকুয়েট করা যায়, কীভাবে তাদের সেফটি আগে এনশিওর করা যায়, তারপরে আসছি আমরা। কিন্তু এটার যে এফেক্টটা তো অবশ্যই আসবে, এই লোকগুলো যদি চলে আসে, যে কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলো যদি পরবর্তীতে কাজ না থাকে, কারণ এই ইম্প্যাক্ট, এই যে বর্তমানে যেটা হচ্ছে, এটার পরে মিডল ইস্টের অবস্থাটা কী হবে, যে কামিং প্রজেক্ট, ওদের হিউজ প্রজেক্ট রয়ে গেছে, এই প্রজেক্টগুলো আদৌ কি কন্টিনিউ করবে কিনা? যদি কন্টিনিউ না করে তাহলে আমরা সেই জব মার্কেট হারাবো। তাহলে সেই ক্ষেত্রে আমার দেশের আনএমপ্লয়মেন্ট এমনি অনেক বেশি। এই লোকগুলো যদি না যেতে পারে বা যদি ওখান থেকে আমার লোক ফেরত চলে আসে, তাহলে তো এখানে সোশ্যাল ইমব্যালেন্স হয়ে যাবে। একটা তো আমার রেমিটেন্স একটা প্রবলেম রয়েই গেছে, বাট আমার এমপ্লয়মেন্টে কী হবে, হুইচ ইজ এ বিগেস্ট ইস্যু।
সো আমরা মনে করি এই জায়গাটায় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো প্রথমে হলো যে আমাদের ওয়ার্কার্সদের সেফগার্ড বা সেফটিটা দেখা এবং সুযোগ যদি এরকম ভলনারেবল অবস্থা থাকে তাদেরকে রিপার্টেড করতে হবে, এটা হলো নাম্বার ওয়ান। তাদেরকে কীভাবে এখানে রিইন্টিগ্রেশন করা যায়, কী করা যায়, আমাদের ওয়েলফেয়ার ফান্ড বা যেটি আছে সম্মিলিতভাবে, ইট ইজ হার্ড বাট উই হ্যাভ টু ম্যানেজ ইট, বিকজ তাদের উপরেই আমার দেশ দাঁড়িয়ে আছে, সুতরাং এই সাপোর্ট তাদেরকে দিতেই হবে। থার্ড হলো আমরা মনে করি যে আমাদের যে অন্য কান্ট্রিগুলো যেগুলো আছে, ফার ইস্ট আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই ফার ইস্টের মার্কেটগুলো যেগুলো আছে, যেগুলো অলরেডি খোলা আছে, সেই সব জায়গায় আমাদের পেনিট্রেট করে আমাদেরকে খুলতে হবে। ইস্টার্ন ইউরোপের মার্কেটগুলো যেগুলো অ্যাম্বাসি ইস্যু আছে, আমি ফরেন মিনিস্ট্রিকে বিনার সাথে অনুরোধ করবো তারা যেন এই জায়গাটা পেনিট্রেট করার চেষ্টা করেন যে কীভাবে আমরা ভিসা, অনেক ডিমান্ড আছে, কীভাবে আমরা ভিসাগুলোকে সহজতর করতে পারি, আমরা এখানে বসে ভিসাটা করতে পারি। এগুলো যদি করতে পারি, ডাইভার্সিফিকেশন থাকে, কিছুটা হলে আমরা কিছুটা ব্যালেন্স করার সুযোগ পাবো। আদারওয়াইজ সামনের দিনগুলো আমাদের জন্য আসলেই খুব চ্যালেঞ্জ হবে। এই সেক্টরে যারা কাজ করছে তারা তো পড়বই, যারা যাবেন তারাও পড়বো, দেশও পড়বে। ধন্যবাদ সবাইকে।